আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই রে ভাই, মেসেজের উপর মেসেজ আপনারা পাগল করে দিচ্ছেন আমারে। সবাই বলতেছে ওয়াহাব ভাই ডক্টর ইউনূস কাতার সফরে গেল, চীন সফর নিয়ে তো অনেক কিছু জানালেন, কাতার সফর নিয়ে কিছু জানাবেন না, ভিডিও করেন না কেন? এই তো আসলাম আজকে আপনাদের সামনে কমপক্ষে 20টা নিউজ কাভার করার চেষ্টা করব। ডক্টর ইউনূস আসলে কাতার সফর থেকে কি আনতেছেন আমাদের জন্য, একটু দেরিতে হলেও বিস্তারিত সত্য আজকে জানতে পারবেন। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আজকের ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ, একটু শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন। প্রথমে আগে 4টা গুরুত্বপূর্ণ ইস্যু আমরা কাভার করব, তারপরে আমরা একাধারে সব নিউজ আপনাদেরকে শোনাবো ডক্টর ইউনূস আসলে কি করছে কাতার সফরে গিয়ে। প্রথমে একটা নিউজ যেটা দিয়ে আমি শুরু করব, 4টা টপিক খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য শুরুতে শেষ করতেছি। ইলিয়াস ভাই একটা পোস্ট করছে, সন্তোষ শর্মাকে আজকে জামাতের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া আর জামাতের নেতাদের দৌলে দিয়ে গিয়ে কাজ করে আসা একই জিনিস। মনে রাখলাম অনেকের কাছে শুনতাম জামাতের কোনো নীতি আদর্শ নেই, আস্তে আস্তে তার প্রমাণ পাচ্ছি। এই কথাটা ইলিয়াস ভাই বলছে এবং এই জামাতের এই ইস্যুটা নিয়ে অনেক বড় একটা ইস্যু তৈরি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। তো আপনারা এটাকে কিভাবে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। চলেন এইবার আরও একটা প্রতিবেদন আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটাও গুরুত্বপূর্ণ। আমাদের তারেক সাহেবকে আমি বরাবরই সাপোর্ট করি, যে তার কথাগুলো আমার ভালো লাগে। তার একটা কথা আজকে আপনাদেরকে জানাই, তিনি বলছেন শিক্ষকদের রাষ্ট্রের পক্ষ থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, যেন তাদের জীবিকার জন্য শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো কিছু করতে না হয়। গুড একটা ডিসিশন। এবার আমাদের আব্বাস সাহেব যিনি আছেন না, তারা একটু ধন্যবাদ দিতে চাই, কারণ সবসময় তার কথাগুলো নিয়ে আমরা ভুল ধরি, সমালোচনা করি, কিন্তু আজকে তার একটু ধন্যবাদ দিয়ে শুরু করতে যাই। তিনি বলছেন প্রশাসনে আওয়ামী লীগের যে সমস্ত দোসররা আছেন তারা ডক্টর ইউনূসকে সঠিকভাবে পরিচালিত হতে দিচ্ছে না। এসব লোকদের থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানাই। এই কথাটা অবশ্য তিনি ভুল বলেন নাই, ঠিকই বলছেন। আরও একটা ইস্যু আছে যেটা আপনাদের সামনে একটু কাভার করতে চাই। আমাদের আসিফ মাহমুদ ভুইয়া যিনি সরকারের উপদেষ্টা, তার বাবার ব্যাপারটা নিয়ে তিনি ক্ষমা চাইছেন। তিনি বলছেন আমার বাবার ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের থেকে একটি ঠিকাদার লাইসেন্স করেন। জানার জন্য বলতেছি এই লাইসেন্স দ্বারা কোনো কাজ কিন্তু এ পর্যন্ত হয় নাই। আপনারা সমালোচনা করতে পারেন, কিন্তু আমি শুধু এতটুকু বলবো, একজন মানুষ ভুল করছে, সে প্রকাশ্যে এসে তার বাবার হয়ে ক্ষমা চাইছে। পৃথিবীর ইতিহাসে কোনো এমপি মন্ত্রীরে মানে ক্ষমা চাও তো দূরস্থান, বলতে পারছেন কখনো বুক ফুলায়া? এখানে বলছেন ভুল করার পরে মানুষ স্বীকার করে, এটা অনেক বড় একটা মহৎ গুণ। ভাই এত সমালোচনা না করি, বুঝছেন? এবার চলেন ডক্টর ইউনূস সাহেব আসলে কাতারে গিয়ে কি করছে এ ব্যাপারে আমরা একটু আপনাদেরকে জানাই। প্রথমেই একটু আলহামদুলিল্লাহ লিখেন কমেন্টে প্লিজ, লেখেন তো, লেখছেন? এইবার শোনেন, বাংলাদেশে লাখ লাখ মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি শিক্ষা চালু করতে কাতার চ্যারিটির সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলহামদুলিল্লাহ, কাতার সহযোগিতা যদি করে অবশ্যই ডক্টর ইউনূসকে করবে, কিন্তু এই যে উদ্যোগটা মাদ্রাসার জন্য চাওয়া, এই প্রথম কোন সরকার প্রধানকে চাইতে দেখলাম। আলহামদুলিল্লাহ। এবার চলেন, প্রধান উপদেষ্টা যে কাণ্ডটা ঘটাইছে আর একবার আলহামদুলিল্লাহ লিখেন। একটু দেরিতে হলেও কথাগুলো শুনেন ইউনূস কি করতেছে। প্রধান উপদেষ্টা সফরের মধ্যে কাতারের সব ঋণ পরিশোধ হয়ে গেছে। কাতার থেকে জানালি কেনা হলেও $254 মিলিয়ন বকেয়া রাখছিল আওয়ামী লীগ সরকার। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের মধ্যে বুধবার 23 এপ্রিল বকেয়া টাকার সর্বশেষ পেমেন্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সুবহানাল্লাহ কইতেন না? শোধ আপা যে বাকি থুয়ে গেছিল শোধ করে দিছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতারের প্রধানমন্ত্রীর সহায়তার আশ্বাস। যা যা চাইছেন, যা কিছু চাইছেন সব কিছু সহায়তা প্রধানমন্ত্রী দিবে কাতারের, তিনি সেটা আশ্বাস দিয়েছেন। এবং সেই সাথে সেনা সদস্য নিবে কাতার বাংলাদেশ থেকে। খেলাটা কি ঘটায় নাই? খুশি হইতেছেন না? আমাদের দেশ থেকে সেনা বাহিনী নিবে কাতার আশ্বাস দিয়েছেন। এবং সেই সাথে
ডক্টর ইউনূস বলছেন আমরা বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদনকারী দেশ হতে চাই। কাতারে তিনি এই কথা বলছেন। এবং বাংলাদেশে এখন নতুন করে ব্যবসায় ফিরেছে এবং তা বড় পরিসরে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে নানান পদক্ষেপ নিচ্ছে, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতিতে কাজ করছে। এবার চলেন একাধারে আমরা নিউজগুলো পড়ব, অনেকগুলো নিউজ আছে। চালের দাম কিন্তু একটু বাড়তে পারে, উপদেষ্টা জানাইছেন, হিমশিম খায়েন না, একটু সুযোগ দেন। এবং সেই সাথে বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দকৃত কক্সবাজারে প্রায় 12,000 একর বনভূমি বন বিভাগের কাছে ফেরত দেওয়া হয়েছে। মানে ওই আপার লোকজনরা দিছিল, এগুলো আবার ফেরত দিচ্ছে। এবং আরাফাত সাহেব একটা কথা বলছেন, আমরা সরকারের পতনের আগে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, কিন্তু অনুশোচনার প্রশ্ন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ জনগণের কাছে জবাবদিহি করবে। এজন্য অন্য কোনো পক্ষের প্রশ্নের জবাব দেওয়ার বিষয় নেই। তারেক জিয়া বলছেন 31 দফার মধ্যে যত বেশি মানুষের সম্পৃক্ততা ও সমর্থন পাওয়া যাবে, আগামী দিনে ভোটের সংখ্যা তত বৃদ্ধি পাবে। জনগণ আপনার পক্ষ থাকলে আপনি নেতা, আর যদি সঙ্গে না থাকে আপনি কিসের নেতা? ওই জনগণের সঙ্গে থাকতে হবে। আমাদের রুমিন ফারহানা সাহেবা বলছেন নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে কখনো বলে ডিসেম্বর, কখনো বলে মার্চ, আবার কখনো জুনের মধ্যে। আপা অনেক চিন্তিত। আচ্ছা, শিক্ষা উপদেষ্টা একটা কথা বলছেন, শিক্ষা উপদেষ্টা হয়েও বই চেয়েও পাইনি। পাঠ্যক্রম রচনা করা যাদের মূল কাজ, তার সঙ্গে যোগাযোগ হয়েছে বই ছাপানোর। তারা পাঠ্যক্রমে 20% সময় ব্যয় করে কিনা আমার সন্দেহ, 80% শ্রম দেন বই ছাপানোর কাজে। আচ্ছা, আমাদের যুগ্ম মহাসচিব বিএনপির তিনি একটা কথা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে যে আলোচনা করছে, বিএনপির 31 দফার সঙ্গে তাদের অনেক মিল রয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামত, আগামী নির্বাচন কিভাবে হবে, স্বাস্থ্য, শিক্ষাসহ বিশেষ সংস্কারের প্রয়োজনীয়তাও 31 দফার মধ্যে তুলে ধরা হয়েছে। আমি হাসতেছি, বলবেন কেন? ইদানিং সময়ে বিএনপি নেতাকর্মীদের কথা একটু ডক্টর ইউনূসের প্রতি মানে ভালো বলতেছে এরকম মনে হচ্ছে না? কারণ কি? কারণ কি আপনারা কি বলতে পারেন? সবাই পক্ষে বলতেছে। আচ্ছা, বাণিজ্য উপদেষ্টা বলছেন আমাদের রপ্তানি বহুমুখী করা উচিত। টেকসই অর্থনৈতিক প্রবৃত্তির জন্য আমাদের ক্রমবর্ধমান সংখ্যাগুলোকে কাজে লাগাতে হবে। এজন্য আমাদের দুর্নীতি দূর করতে হবে এবং স্বচ্ছতা বাড়াতে হবে। দুর্নীতি দূর করলে তো শেষই হয়ে গেল সব। খাদ্য ভূমি উপদেষ্টা বলছেন বাজারে চালের দাম কিছুটা বাড়তে পারে। কৃষক চোম করে ধান উৎপাদন করেন, ফলে তাদের উপযুক্ত মূল্য দিতে না পারলে কৃষক ধান চাষের আগ্রহ হারিয়ে ফেলবে। মাশাআল্লাহ, দারুণ কথা বলছেন। এবং সেই সাথে সবচাইতে শেষ যে নিউজটি, এবং গুড নিউজ বললেও চলে, পেপাল নিয়ে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের একটা বড় একটা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে পেপাল। এই পেপাল যদি ডক্টর ইউনূস বাংলাদেশে নিয়ে আসতে পারে, আমি আপনারা কয়া দিলাম, যুব সমাজ যারা ফ্রিল্যান্সিং করে এই সেক্টরটা পুরোই ডক্টর ইউনূসের পক্ষে রাজপথে দাঁড় হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন আর না করেন, যদি এটা ঘটে এবং এটা যদি ডক্টর ইউনূস জুন জুলাইয়ের মধ্যে ঘটাইতে পারে, এটা ইতিহাস হয়ে যাবে। এই কাজটা খালি করে দেন স্যার, বাংলাদেশের জনগণ আপনারা সারা জীবন মনে রাখবো। পেপালটা এনে দেন, আমার ফ্রিল্যান্সার ভাইদেরকে একটা স্বীকৃতি দেন। তারা বিয়ে করতে গেলে তাদের বিয়ে হয় না। ফ্রিল্যান্সার কিসের ফ্রিল্যান্সার মানুষ বুঝি না। বাংলাদেশে যে তারা একটা অবদান রাখতেছে, প্রবাসী ভাইদের যেরকম প্রায়োরিটি দেন, আমরাও তো সেই বাংলাদেশে থেকেই এভিডেন্স আনি। তো এটাকেও একটা গ্রহণযোগ্যতা মর্যাদা দেওয়া দরকার। ডক্টর ইউনূস সাহেব এই দুইটা কাজ করে দেন, আপনার আর কিছু করার লাগবে না। আপনি রাজার হালে বসে থাকেন, আমরা আপনারা সাপোর্ট দিয়ে যাব। তো যাই হোক, আজকে অনেকগুলো নিউজ আপনাদেরকে দিলাম। কেমন লাগলো? একটু অসুস্থ, গলা ব্যথা করতেছে, কীরকমভাবে কথা বললাম এবং একটু ব্যস্ততাও, এজন্য ভিডিও দিতে পারি নাই। অনেক ঝামেলা যাচ্ছে, আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা নিচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।